জ্যোতিবাবুর সঙ্গে একবার আপনার দেখা হলো, আপনি পায়ে হাত দিয়ে, যেরকম আমাদের বাঙালি বাড়িতে সৌজন্য প্রণাম করার একটা ছবি উঠলো, তখন কিছু হলো না। পরের নির্বাচনে আমাদের পাড়ায় পোস্টার পড়লো যে দেখুন কে বেশি বড়। এই ছবিটা দেখে মনে পড়ে এটা অ্যাকচুয়াল হর্স নিউটিয়ার একটা প্ল্যান্ট, সিমেন্ট প্ল্যান্ট ওপেন ছিল হাওড়ায় সম্ভবত, সেখানে দেখা হয়েছিল। দেখো, এটা আমাদের বাবা মা চিরকাল শিখিয়েছে, আমাদের টিচাররা শিখিয়েছে যে গুরুজনদের দেখলেই, বড়দের দেখলেই সবসময় পায়ে হাত দিয়ে প্রণাম করবে। এটা তো আমাদের বাড়ির বাচ্চারা যার 3-4 বছর বয়স, সে এসে ফার্স্ট তার কাজ হচ্ছে প্রণামটা করা। এটা হচ্ছে বাংলার কালচার। এই সংস্কৃতি, এই সম্প্রীতি তুমি আর কোথাও পাবে না। কেউ আছে যারা সব কিছু ছোটোখাটো জিনিসকেও খাটো করে দেখতে চায়, কিন্তু অনেক ছোটোখাটোর মধ্যেও যে সৌন্দর্য আছে সেটা উপলব্ধি করবার কোনো ক্ষমতা ওদের নেই, কারণ ওরা পল্লবিত নয়, বিকশিত নয়। ওদের মনের চেতনাটা এখনও চেতনা ভাণ্ডার থেকে বেরোতে পারেনি। মনের সংকীর্ণতাটা একটা বাধার মধ্যে আটকে আছে, ওই বাঁধটা ভেঙে দিতে হবে। আমার ধারণা জ্যোতিবাবু নিজেও এটা চেয়েছেন কিনা বা জানতেন কিনা আমার সন্দেহ, তার কারণ জ্যোতিবাবু ব্যক্তিগতভাবে পরে দেখেছি তো আপনার সম্পর্কে যথেষ্ট স্নেহশীল। সে তো আমাকে ডেকে পাঠালেন একদিন, এবং তারপর আমি 3-4 বার গেলাম, কিন্তু গৌতম দেব বসে থাকতে সারাক্ষণ পাহারা দিয়ে, আমি কি কথা বলছি না বলছি শুনবে। তো লাস্ট উনি যে বছর মারা গেলেন, সে বছর আমি ত্রিবান্দ্রম গেছিলাম, দিল্লি গেছিলাম এই টিমগুলোকে নিয়ে দেখা করতে, প্রধানমন্ত্রী থেকে শুরু করে ত্রিবান্দ্রম গেলাম। তার আগে যাবার আগে জ্যোতিবাবু আমাকে বলেছিলেন যে আমার জন্মদিন আছে 8 তারিখে, আপনি যেখানেই থাকুন আমার জন্মদিনের দিনটা কিন্তু আসবেন। এবং সেটা আমি গিয়েছিলাম, তামিলনাড়ু থেকে একদম আমি ত্রিবান্দ্রম থেকে তামিলনাড়ু, মাদ্রাজ, চেন্নাই এলাম, চেন্নাই থেকে কলকাতা গেলাম। আর একটা কথা আমার মনে আছে, যেটা হচ্ছে উনি আমাকে অনেক সময় বলতেন এরা যাবে কবে। কি বলছেন? হ্যাঁ, ঠিক বলছি। মানে বুদ্ধবাবু সরকার কবে যাবে জ্যোতিবাবু জিজ্ঞেস করছেন? হ্যাঁ, সেগুলো নন্দীগ্রাম আন্দোলনের সময় আমার বলেছিলেন। 2 হচ্ছে আর একটা কথা, যেদিন আমার ওনার স্ত্রী মারা গেল, আমি তখন মিটিং করছিলাম, ইলেকশনের প্রচার বা কিছু একটা চলছিল সম্ভবত। তো আমি জাভেদ খানের এলাকায় ছিলাম, তখন হঠাৎ আমি শুনলাম যে কমলা দেবী মারা গেছেন। আমি তখন কমলা বসুই আমরা দেবী বলি, মানে সম্মান জানি, হ্যাঁ কমল বসু। তো আমি ছুটে গেলাম, সেদিন বাড়িতে কেউ ছিল না, উনি নিজেই একা গেটটা খুললেন, নিয়ে বললেন আপনি এসেছেন, জানেন তো অনেক দিন একসাথে ছিলাম, এইমাত্র বডিটা নিয়ে যাওয়া হয়েছে কেওড়াতলা শ্মশানে। আমি তখন বললাম ঠিক আছে আপনি বাড়িতে থাকুন, আমি সঙ্গে সঙ্গে আমার কেওড়াতলা শ্মশানে গেলাম। সেদিন সোমনাথ চ্যাটার্জি আর জ্যোতিবাবু ছেলে ছাড়া আমি কাউকে দেখিনি। তখন কোথাও বোধহয় একটা সৌজন্য, মানে জ্যোতিবাবু ক্ষমতা থেকে চলে যাওয়ার পরেই ওদের মনে সম্পর্কটাই হারিয়ে গেছিল, মানে দলের মূল স্রোত থেকে। এটাই হয়তো হয়, কিন্তু এটা হওয়া উচিত নয়। মানুষ মানুষকে মনে রাখে, মানুষকে ভালোবেসে। আর ক্ষমতা, চেয়ার, এগুলো সব ক্ষণস্থায়ী, থাকে হচ্ছে সম্পর্কটা, এগুলোর কোনো দাম নেই। মনুষ্যত্ব না থাকলে কোনো চেয়ারেরই কোনো দাম নেই। দিদি 99 সালে আমি দেখছিলাম পুরনো কাগজে, তখন আপনি রেলমন্ত্রী হলেন, তখন জ্যোতি বসু বললেন যে হ্যাঁ বাংলার দরকারে আমি প্রয়োজন হলে কথা বলবো ইত্যাদি ইত্যাদি। তারপরে তো রাজনৈতিক দূরত্ব প্রচুর ছিল, কিন্তু তখনকার সময়ের তুলনায় যদি আজকের দেখেন, সৌজন্য কি কোথাও রাজনীতিবিদদের মধ্যে কমছে? নেই বললেই চলে। আগে যেমন যার যাই বিরোধিতা থাকতো, একটা কথা বলতো, একটা কার্টিসি ছিল, এখন সেগুলো নেই। এখন যে যার নিজের মতো, হয়তো কারো কারো মধ্যে আছে, এখনো 10-20% হলেও আছে, কিন্তু ভয়ে ভীত হয়ে আর এজেন্সিরাজ করে কেউ যে কথা বলবে তাকে আগে চিন্তা করতে হয় কে দেখে ফেলছে না তো, কিন্তু ধরুন ফোনে যে কথা বলবে ফোনটা পেগাসাস হচ্ছে না তো। এইসব ভয় ভক্তিতে এই যে কলকাতায় 4-5 দিন ধরে রেড হচ্ছে, তার আসল কারণ তো হচ্ছে বিজেপি টাকা চায়। মানে এই যে কয়লা নিয়ে যে রেডগুলো হচ্ছে, আরে নানা রকম রেড, কারকার নাম আছে খোঁজ নাও, কারকার নাম আছে খোঁজ নাও। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।